তাহলে কি সিদ্ধান্ত নিলে? আমি তোমায় বলেছিলাম না আমার মাকে আমি নিজেই ইনসুলিন দিয়ে দেবো। এখন আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমাকে আমার প্রয়োজন। দেখো, তুমি ভুলে যাও ওই কয়েদিকে প্লিজ। আমি তোমাকে খুব সুখে রাখবো। আমি তোমাকে ভালোবাসি না, আমি সতীশকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। সতীশ, তুমি জেল থেকে পালিয়েছো কেন? যতীনের জন্য। না, আমি তোকে ছাড়বো না। তোর সাহস কি করে হয় রিনার গায়ে হাত দেওয়ার? আমি তোকে খুন করে ফেলবো। তুই জেল থেকে পালিয়ে এসেছিস। প্লিজ ছেড়ে দাও ওকে। সতীশ প্লিজ, প্লিজ ছেড়ে দাও ওকে। খুন করে ফেলবো তোকে আমি যতীন। ছাড়। মা, যতীন, তোকে আমি ছাড়বো না যতীন। মা তুমি পড়ে গেলে কি করে? মা ওঠো। মা প্লিজ, মা চোখ খোলো। যতীন, যতীন কি হয়েছে তোমার? যতীন, সতীশ কোথায়? হ্যালো, পুলিশ স্টেশন। ডক্টর যতীনকে কে মেরেছে? ও তোমাদের বাড়িতে কি করে এলো? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। চলো ঠিক আছে, আদালতেই বলো। ইওর অনার, কাল রাত্রে রীনা দেবীর বাড়িতে একজন ডাক্তারকে খুন করা হয়েছে, ডক্টর যতীন কুমার। সেই ডাক্তার যিনি মিস্টার ত্যাগের ডিএনএ টেস্ট করেছিলেন, ওই একই ডাক্তার যিনি জেলের মেডিকেল ইনচার্জও ছিলেন যেখানে মিস্টার ত্যাগী বন্দী ছিলেন। রীনা দেবী, আপনি কি বলবেন প্রায় মাঝরাতে ডক্টর যতীন আপনার বাড়িতে কি করছিল, আর আপনার সাথে উনার কি সম্পর্ক, আর কে ডক্টর যতীনকে খুন করেছে? রীনা দেবী, চুপ থেকে কোনো লাভ হবে না। আদালতকে সত্যিটা বলতেই হবে। বলুন কাল রাত্রে কি হয়েছিল। আমার মায়ের ডায়াবেটিস আছে, আর ডাক্তার যতীন ওনাকে ইনসুলিন দিতেন, আর এই কারণেই কাল রাতে উনি এসেছিলেন। অন্য কোনো কারণ? মানে বলতে চাইছি, ইনসুলিন দিতে এসে কেউ তো কাউকে খুন করবে না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আপনি বলবেন নাকি আমি বলবো? ইওর অনার, ডক্টর যতীন এনাকে ভালোবাসতেন, আর আমি ওনাকে ভালোবাসতাম না। মানে ওয়ান সাইডেড অ্যাফেয়ার, একতরফা ভালোবাসা। আরে বলেই দিন না ডক্টর যতীনকে কে মেরেছে আর কেন মেরেছে। আমি জানি না ওনাকে কে মেরেছে আর কেন মেরেছে। অদ্ভুত কথা বলছেন আপনি। আপনি তো ওই সময় ঘরেই ছিলেন, আর আপনিই তো পুলিশকে ফোন করেছিলেন। হ্যাঁ, কিন্তু আমি তখন ওখানে ছিলাম না যখন মিথ্যে কথা বলছেন আপনি। আপনি ওখানেই ছিলেন যখন সতীশ ডক্টর যতীনকে খুন করছিল। আরে সত্যিটা বলুন না। না, সতীশ আপনার বাড়িতে এসেছিল তো? না এসেছিল, আর সেই ডক্টর যতীনকে খুন করেছে। না। দেখুন, আপনি সত্যি কথা বলুন। মিস্টার ত্যাগের ফিঙ্গারপ্রিন্টস আপনার বাড়িতে পাওয়া গেছে, দেওয়ালের ওপর, দরজায়। আপনি কিছু লুকোনোর চেষ্টা করলে আপনারও সাজা হবে।
আমি ওখানে গেছিলাম। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। যাক, আপনি স্বীকার করলেন বলে রীনা দেবী বেঁচে গেলেন, কিন্তু নিচে ফেসে গেলেন। এখন আপনার বিরুদ্ধে ডাবল মার্ডারের মামলা চলবে। রীনা দেবী, এখন তো বলুন, ডক্টর যতীনকে মিস্টার ত্যাগী মেরেছেন। আই অবজেক্ট ইউর অনার। কাপাডিয়া বাবু রিনার মুখ দিয়ে নিজের কথা বলে নিতে চাইছেন। অবজেকশন সাস্টেন্ড। আই এম সরি। রীনা দেবী, আপনি ডক্টর যতীনকে কে খুন করেছে? সতীশ। না রিনা, না, আমি যতীনকে মারিনি, আমাকে বিশ্বাস করো। আরে আমাকে তো কেউ অজ্ঞান করে দিয়েছিল, জ্ঞান ফিরে পেয়ে দেখলাম আমি তো জেলেই আছি। এটা তো কামাল হয়ে গেল ইউর অনার। যার সুপারিশে কেডি বাবু এই খুনিকে বাঁচানোর কেসটা নিয়েছিলেন, তিনিই এখন এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী। কেডি স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আপনি আগে বলুন যে আপনি জেল থেকে পালালেন কেন? কেউ আমাকে একটা ফোন করেছিল। হ্যালো, আমি রিনার বাড়ির পাশেই থাকি। কেউ ওর বাড়িতে ঢুকে ওকে মারছে, ওর প্রাণ সংশয় রয়েছে। কে বলছেন? হ্যালো হ্যালো। আর সেই সময় ওখানে কেউ ছিল না। সেই সুযোগে আমি ওখান থেকে পালিয়ে সোজা রিনার বাড়িতে গেছিলাম। দেখি ডক্টর যতীন রিনার উপর অত্যাচার করছে। আমার খুব রাগ হয়। আর তখনই আপনি ডক্টর যতীনকে খুন করলেন। স্যার, আমি আপনাকে কতবার বলবো আমি যতীনের খুন করিনি। এই কথাটা আপনি প্রথমে বলেননি কেন? ভয় পেয়ে গেছিলাম, আমাকে সবাই ডক্টর যতীনের খুনির চোখে দেখবে। সেই জন্য আমি চুপ ছিলাম। কে বিশ্বাস করবে আপনার কথা? এই আদালত আগামী শুনানি পর্যন্ত মুলতবি করা হচ্ছে। গতকাল রাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি আমাকে একটু জানালেও না, কেন? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি বুঝতেই পারছিলাম না যে কি করব। আমি স্বপ্নেতেও ভাবিনি সতীশ জেল পালিয়ে ওখানে আসবে আর ডাক্তারকে। শান্ত হয়ে যাও রিনা। আমিও এটা কল্পনা করিনি যে যেই ব্যক্তিকে আমি নির্দোষ প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি তার উপর আরো একটা হত্যার অভিযোগ আসবে। কিন্তু আদালতে তুমি বয়ানে বলেছিলে যে এই সতীশই ডক্টর যতীনকে মেরেছে। তুমি বাস্তবিকভাবে স্বয়ং দেখেছো ওকে এই হত্যাটা করতে? না, কিন্তু অন্য কেউ কি করে হতে পারে? আমি 2 মিনিটের জন্য মায়ের ঘরে গেছিলাম, আর যখন বাইরে এলাম যতীন মরে গেছিল। আর সতীশ ছিল না ওখানে? কিন্তু আমি না, যেটা তুমি আদালতে বয়ান দিয়েছো সেটা একদম অন্য বিষয়। যেটা তোমার সত্যি মনে হয়েছে তুমি সেটা বলেছো। কোথাও না কোথাও আমি এটা মনে করছি যে যতীনকে হত্যা সতীশ করেনি। যদি ও তাকে মারতে চাইতো তো আগেই মেরে ফেলতে পারতো। তোমার ওখান থেকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতো না, তোমাকে ওই পরিস্থিতিতে ছেড়েও যেত না। ভালোবাসো তোমাকে। কোথাও না কোথাও কিছু তো বিষয় রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না এখন। কি অবস্থা তবে? এই ভালোই। কি মনে করে কেডি? ওই ডক্টর যতীন আর কিকানির ফাইলগুলো দেখতে। হ্যাঁ নিশ্চয়ই। যাদব, আগে কেসের ফাইলটা নিয়ে এসো। কেডি, এইবার তোমার ক্লায়েন্টের বাঁচাটা খুব মুশকিল মনে হচ্ছে। দেখছি কি করা যায়। সত্যিকে খুঁজে বার করা তো কর্তব্য আমার। আরে ভাই, এসব কি নিয়ে এসেছো? ফাইল আনতে বলেছিলাম তোমাকে। এটা এভিডেন্স বক্স। আমি দেখবো একবার। নিশ্চয়ই।
গেছি। এনে তোর গ্লাভস। কি বুঝলে? আমাকে একটু বোঝাও। আদালতে বোঝাবো তো, চল ভাই। হাবিলদার সাহেব, 1 মিনিট। সতীশ খুব ভালো ছেলে, ও ঠিক ছাড়া পাবে, আপনি টেনশন নেবেন না। আসছি। হ্যাঁ, রিনা, তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে মিথ্যে বলছি? বিশ্বাস করো, আমি যতীনের খুন করিনি। কিন্তু আমি তোমাকে ওর সাথে লড়তে দেখেছি। আমি তোকে ছাড়বো না। না, তোর না। সাহস কি করে হয় রিনার গায়ে হাত দেওয়ার? তোর খুন করে ফেলবো আমি যতীন। প্লিজ ছেড়ে দাও ওকে। এই, ছাড়ো আমায়, তোর খুন করে ফেলবো আমি। তুমি কি আমার যতীনকে খুন করতে দেখেছো? বলো তাহলে। আর আমি ওখানে তোমাকে ফেলে কেন চলে যাব? এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি সতীশ। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি যা দেখেছি আমি সেটাই বিশ্বাস করেছি, কিন্তু পাঠক বাবু আমাকে ভুলটা ধরিয়ে দিলেন। উনি আমাকে বললেন তুমি আমাকে এতটা ভালোবাসো আর তুমি আমায় ওই অবস্থায় ছেড়ে কখনো আসতে না। এটাই সত্যি কথা। আর আর এখন কেডি স্যারও বিশ্বাস করেন যে আমি যতীনকে খুন করিনি। আর এবার যাই হয়ে যাক না কেন, তুমি জেল থেকে পালাবে না। না, আমি আর কোনোদিনও জেল ভেঙে পালাবো না। আর এটাও আমি বুঝে গেছি যে কেউ তো একজন আছে যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি আর কোনোদিনও জেল ভেঙে পালাবো না, কোনোদিনও না। ইউনো বরুণ, আমার প্রথমে মনে হয়েছিল দুটো জায়গায় একই সময় একই লোক ছিল। এরম নয় তো সতীশ ত্যাগী? তুমি কেডি স্যারকে ডাউট করছো? বরুণ, হাউ ক্যান আই ডাউট কেডি স্যার? আমি এই কারণে বলছি যে আমি সতীশ ত্যাগীকে ভিএসকে হাউসের বাইরে দেখেছিলাম। এই কারণে পুরোপুরি শিওর হতে পারছিলাম না যে ওখানে অন্য কেউ ছিল। শোনায় না, যদি তোমার এখনো ডাউট হয় তাহলে তুমি একটা কাজ করো, তুমি আবার ভিএসকে হাউসে যাও। তুমি ওকে ওখানেই দেখেছিলে, এবার এটা জানার চেষ্টা করো যে ও ওখানে দ্বিতীয়বার কেন এসেছিল। তোমার ডাউটফুল মাইন্ড ওখানে নিশ্চয়ই উত্তর পাবে। দ্যাটস আ গুড আইডিয়া। মনে হয় পুলিশ কেকানিকে বাড়ি ফেরত দিয়ে দিয়েছে। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি। এক্সকিউজ মি। হ্যালো, আমি সুনয়না, কেডি স্যারের অ্যাসিস্ট্যান্ট। ও ওকে, প্লিজ কাম সিট। বলুন। অ্যাকচুয়ালি আমার জানা ছিল না যে আপনি এখানে থাকেন। লাস্ট টাইম যখন এসেছিলাম তো এই বাড়ি কনসাল্ট ছিল। হয়তো আমি বাইরে ছিলাম, বেশিরভাগ সময় আমি বাইরেই থাকি। অ্যাকচুয়ালি ইটস ডিফিকাল্ট। সেই ঘরে থাকা সত্যি খুব মুশকিল, যেখানে কাছের মানুষকে হারিয়েছি। ভগবান ওকে ক্ষমা করবে না। স্যার, এখনো প্রুফ হয়নি যে সতীশ ত্যাগী আপনার দাদাকে। প্রুভ হয়নি তো কি হয়েছে? হত্যাটা ওই করেছে আর আমি ওকে দেখেছি। দাদা ভাই, দাদা ভাই, কে বল, কে বল। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই কিছু বলো না। আপনারা এই কথাটা ভুলে গেলেন কি করে? আই এম সরি, আপনি ঠিকই বলছেন। তবে এটা একটা বড় মিস্ট্রি যে সতীশ ত্যাগী এখানেও ছিল আর জেলেতেও। ও এখানেই ছিল আর আমি ওকে দেখেছি।
আমি এটা বুঝতে পারছি না যে আপনারা ওকে নির্দোষ প্রমাণ করতে কেন ব্যস্ত হয়ে উঠেছেন। আপনার ওই কেডি পাঠক একজন খুনিকে কেন বাঁচাতে চাইছেন বুঝতে পারছি না। না স্যার, এরকম ব্যাপার নয়। প্লিজ, আমি এটার ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না, আপনি যান প্লিজ। কিন্তু স্যার, আমি আপনাকে বললাম তো যে আমি সেই ব্যক্তির সঙ্গ কখনোই দিতে চাই না যে আমার দাদা ভাইয়ের খুনির সঙ্গ দেয়। সো প্লিজ গেট আউট, প্লিজ। ইওর অনার, আমার মক্কেল সতীশের ওপর ডক্টর যতীনকে হত্যা করার অভিযোগ রয়েছে। মানলাম যে উনি জেল থেকে পালাবার অপরাধ করেছেন, কিন্তু সেটা শুধুমাত্র এই কারণে যে ওনাকে এক মহিলা ফোন করে বলেছেন যে আমি রিনার বাড়ির পাশেই থাকি, কেউ ওর বাড়িতে ঢুকে ওকে মারছে, ওর প্রাণ সংশয় রয়েছে। কে কে বলছেন? কে? হ্যালো হ্যালো। যখন জেল থেকে পালিয়ে উনি ওই ঘরে পৌঁছলেন, তখন ডক্টর যতীনকে দেখে উনি রেগে গিয়েছিলেন। ডক্টর যতীন আর ওনার মধ্যে একটা হাতাহাতি হয়। রিনা মাঝখানে আটকানোর চেষ্টা করে, আর সেই সময় ঘরের ভেতর থেকে রিনার মায়ের চিৎকারের একটা আওয়াজ শোনা যায়। রিনা শোয়ার ঘরে চলে যায়। রিনা শোয়ার ঘরে গেল, আর যখন সেখান থেকে বেরিয়ে আসলো ততক্ষণে ডক্টর যতীনকে হত্যা করা হয়ে গিয়েছে। সতীশ ওখানে ছিল না। রিনার বেশ কিছু কথা এই বয়ানে রয়েছে যেগুলো সন্দেহজনক। রিনার মায়ের চিৎকার করে ওঠা কি কেবলমাত্র কাকতালীয় ব্যাপার ছিল নাকি অন্য কিছু? আমরা জানি যে রিনার মা ডায়াবেটিসের রোগী একজন। ইন্সপেক্টর দাবে ওনার বয়ান নিয়েছে ইওর অনার। আমি চাইবো যে উনি আদালতে সেটা বলুন। অনুমতি দিলাম। এই হলো মিসেস মালার স্টেটমেন্টের কপি, যেখানে উনি সেই রাতের ব্যাপারে বয়ান দিয়েছেন। ধন্যবাদ ইন্সপেক্টর দাবে। জুতো শব্দ পাচ্ছিলাম, আমি উঠতে যাচ্ছিলাম, আমাকে মনে হলো পেছন থেকে কেউ ধাক্কা মারলো। ইওর অনার, রিনার মায়ের বক্তব্য অনুযায়ী এরকমটা স্পষ্ট বুঝতে পারা যায় যে ওই রাতে ওই বাড়িতে অন্য কোনো ব্যক্তিও উপস্থিত ছিল। কেডি বাবু, আমি এটা বুঝতে পারছি না যে আপনি কি প্রমাণ করতে চাইছেন। আমি এটা বলতে চাইছি কাপাডিয়া বাবু যে ওই রাতে অন্য কোনো ব্যক্তি ওই বাড়িতে উপস্থিত ছিল যে মালা দেবী, রিনা দেবীর মাকে বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ইওর অনার, রিনার বাড়িতে পিছন দিক থেকেও একটা দরজা রয়েছে। সেখান থেকে বাইরে বেরিয়ে গিয়ে ঘরের মূল দরজা দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ইওর অনার। আর সেই ব্যক্তি যে ওই সময় ওই ঘরে ছিল সে এরকমটাই করেছিল। সবার আগে সে রিনার মাকে বিছানা থেকে ধাক্কা মারে, যে কারণে উনি চিৎকার করেছিলেন ইওর অনার। আর তারপর পিছনের দরজা দিয়ে বাইরে গিয়েছেন আর মূল দরজা দিয়ে উনি প্রবেশ করেন। সতীশের মুখে ক্লোরোফর্ম চাপা দিয়ে ওকে অজ্ঞান করে, যতীনকে হত্যা করে, আর তারপর সতীশকে তুলে ওখান থেকে নিয়ে যায় যাতে এই অভিযোগটা সতীশের ওপরে আসে। ইওর অনার, ওই ব্যক্তি সতীশকে ফাঁসানোর একটা চেষ্টা করছিল, ঠিক সেই রকম ভাবেই যেভাবে সতীশকে প্রথমবারও ফাঁসানো হয়েছিল। আই অবজেক্ট ইওর অনার। কেডি বাবু, সতীশকে কেকানি কেসে কেউ ফাঁসাতে চাইছে না। সতীশ নিজেই নিজের বোনা জালে জড়িয়ে যাচ্ছে। ইওর অনার, আমি আদালতের কাছে অনুরোধ করছি যে আমার এই বক্তব্যকে প্রমাণ করার জন্য আমাকে সুযোগ দেওয়া হোক। প্লিজ কন্টিনিউ মিস্টার পাঠক। ধন্যবাদ ইওর অনার। ইওর অনার, যখন আমি পুলিশ স্টেশন গিয়েছিলাম ডক্টর যতীনের পোস্টমর্টেম রিপোর্টটা নিতে, তো এই ভেঙে যাওয়া ফুলদানির টুকরোটা আমার হাতে আসে কাকতালীয়ভাবে ইওর অনার। যখন সেটাকে আমি যুক্ত করলাম, জোড়া দেওয়ার চেষ্টা করলাম, তো তখন একটা অদ্ভুত বিষয় আমার সামনে চলে আসে। ইওর অনার, ভেঙে যাওয়া এই ফুলদানিটাকে আমি জোড়া লাগিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে এর এই নিচের দিকের অংশটা পুরোপুরিভাবে জুড়ে গিয়েছে, আর এখানে VSK লেখা রয়েছে। আর এটাও হুবহু একই রকম একটা ফুলদানির নিচের অংশ ইওর অনার। এখানে কোনোভাবেই এটার জায়গা নেই। এটার নিচের অংশেও কে লেখা রয়েছে ইওর অনার, কিন্তু এটার VS এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি।
এটা সম্ভবত অন্য কোনো ফুলদানির টুকরে পাওয়া যাবে ইওর অনার, এটার মধ্যে নয়। এটা বোঝা যাচ্ছে ইওর অনার যে দুটো ফুলদানি সেদিন ভাঙা হয়েছে। একটা আমাদের কাছে আছে যেটার ওপর সতীশের আঙুলের ছাপ রয়েছে, দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিও এটাই জানতে চাইছি মিস্টার পাঠক। ইওর অনার, আমিও জানতে চাই এই টুকরোটা আসলে কিসের। কেডি বাবু, আপনার মতে এই সতীশ বাবু তো সেখানে যাননি, উনি সে সময় জেলে ছিলেন, তাহলে ফুলদানিতে সতীশের আঙুলের ছাপ কি করে এলো? হ্যাঁ, সতীশ বাবু সেখানে যাননি, কিন্তু তার আঙুলের ছাপ সেখানে গিয়েছিল। কেডি বাবু, সতীশ বাবু নিজের আঙুলগুলোর সাথেই তো জেলে ছিলেন না? দেখুন, আপনি বিষয়টা বুঝে উঠতে পারছেন না। আমি বুঝে বলছি যে ওনার আঙুলের ছাপ সেখানে কিভাবে গেল। ওনার খুবই চাতুর্যের সঙ্গে বানানো হয়েছিল এই ষড়যন্ত্রটা। এই ষড়যন্ত্রটার প্রথম ভাগটা এই ছিল যে জেলে সতীশকে একেবারে এরকম একটা ফুলদানি পৌঁছানো হোক, আর তার উপর ওর আঙুলের ছাপ নিয়ে আসা হোক। আরে ভাই সতীশ ভাই, এটা একটু দে না। আর সতীশের আঙুলের ছাপ তার উপর নেওয়া হলো। যেই ফুলদানি দিয়ে ওকে মারা হয়েছিল সেটা সমস্ত টুকরো সেখান থেকে তুলে নেওয়া হয়। আর সেই জায়গায় দ্বিতীয় ফুলদানির টুকরো যার উপর সতীশের আঙুলের ছাপ নেওয়া হয়েছিল সেটাকে ওখানে রেখে দেওয়া হলো, কিন্তু একটা টুকরো ওখানে পড়ে রইল যেটা ছিল আগের ফুলদানিটা। বাহ, ফ্যান্টাস্টিক! কি গল্প শোনালেন! গল্পের এই অ্যাঙ্গেলটা খুনিও নিশ্চয়ই ভাবতে পারেনি। তার মানে হলো সিসিটিভি ফুটেজ, সমস্ত প্রমাণ, সাক্ষ্য, সাক্ষী সব কিছু তুলে ফেলে দেওয়া হোক, যেন এগুলোর কোনো গুরুত্বই নেই। দেখুন দেখুন কাপাটিয়া বাবু, আমি কোনো রকম কোনো প্রমাণকে কিন্তু অস্বীকার করছি না। আমি শুধুমাত্র সেই সম্ভাবনাটাকে উল্লেখ করছি যার থেকে এটা স্পষ্ট হবে যে এই সমস্ত প্রমাণগুলো তৈরি করা হয়েছিল, প্ল্যান করা হয়েছিল। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো। ইওর অনার, এটা ভিএসকে হত্যার একটা ডিভিডি। আপনি যদি অনুমতি দেন তো আমি এটাকে চালাতে পারি। অনুমতি দিলাম। ইওর অনার, আমি চাইবো যে আপনি একটু মনোযোগ দিন এই দৃশ্যটায়, বিশেষ করে এই ফুলদানিটার ভেঙে যাওয়া টুকরোগুলো যেগুলো মেঝেতে পড়ে আছে। একটু মন দিয়ে দেখুন যে এই টুকরোগুলো একটা আরেকটা থেকে কতটা দূরত্বে পড়ে রয়েছে। এখন এই ছবিটা দেখুন। ঘটনাস্থলে যে ছবিটা পুলিশ তুলেছিল ইওর অনার, একটু মনোযোগ দিয়ে দেখলে দেখতে পাওয়া যাবে যে যেই টুকরোগুলো রয়েছে ফুলদানির, সেটা একটা আরেকটা থেকে কতটা কাছে রয়েছে। ওই ছবিটা আর এই ছবিটার মধ্যে ইওর অনার আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সত্যি দুটো ফুলদানির পিসেসের পজিশনটাই একদম আলাদা। কিন্তু কিন্তু মৃত ব্যক্তির নখের মধ্যে সতীশের রক্ত কি করে এলো? হ্যাঁ, একদম ঠিক প্রশ্ন করেছেন আপনি কাপাটিয়া বাবু। আমি সেটা বলেও দিচ্ছি আপনাকে কিভাবে। ইওর অনার, কয়েকদিন আগে কারাগারে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, আর সমস্ত বন্দীদের মতো আমার মক্কেল সতীশও রক্তদান করেছিল সেদিন। আপনি দেখতে পারেন যে এই তালিকাটা আপনার টেবিলের ওপর রাখা আছে, সেখানে দ্বিতীয় পৃষ্ঠায় ক্রমিক সংখ্যা 32-এ সতীশের নাম রয়েছে ইওর অনার। এখন ওই শিবিরটা ইওর অনার ডক্টর যতীন করেছিলেন, নিচে সইও রয়েছে তার। তো এখন এটা সম্ভব যে ডক্টর যতীন সতীশের রক্ত বাঁচিয়ে রেখেছিল হয়তো ইওর অনার, আর সেটা ব্যবহার করেছিলেন তিনি সতীশকে ফাঁসানোর জন্য।
আদালতের কাজকর্ম দুপুর 2টোর সময় আবার শুরু হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। পাঠক বাবু, আমি আপনার এই উপকার সারা জীবনে ভুলবো না। আপনি সতীশের জন্য যা করেছেন সেটা... আরে না না, সাহায্য কেন বলছেন এটাকে? সতীশকে নির্দোষ প্রমাণ করা তো আমার কর্তব্য। আর ধন্যবাদ দেবেন যখন আমি এই কাজটায় সফল হব। এবার আমি বুঝে গিয়েছি, সতীশ অবশ্যই ছাড়া পাবে। ধন্যবাদ। শোনায় না, একটা কাজ করো। বুঝে গেল? এক্সকিউজ মি স্যার। বল। স্যার এটা দেখুন, এটা আপনাকে কেসে নিশ্চয়ই হেল্প করবে। ইয়নার মধ্যাহ্নভোজের বিরতির সময় এরকম কিছু তথ্য আমার কাছে এসে পৌঁছেছে যেটা এই কেসের গতি প্রকৃতি বদলে দেবে। কেডি বাবু, দাবি করার বদলে আপনি যদি আসল বিষয়টাতে আসেন তাহলে আদালতের সময় বেঁচে যায়। এমনিতে আপনি টেনে টেনে এই কেসটাকে অনেক লম্বা করে দিয়েছেন, না হলে এই কেসটা তো কবেই মিটে যেত। মামলা মিটে যেত, অর্থাৎ আপনি একজন নির্দোষকে শাস্তি দিয়ে দিতেন আর শান্তিতে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়তেন। দেখুন কাপাটিয়া বাবু, আদালতের বিষয়টাই অনেকটা এরকম যে 4 জন দোষী ছাড়া পেয়ে গেলেও যেতে পারে, কিন্তু একজনও নির্দোষ যেন শাস্তি না পায়। ইওর অনার, আমার কাছে যে তথ্যগুলো এসেছে সেটা আপনার সম্মুখে আমি পেশ করব। তার আগে একটা ছোট গল্প আমি বলতে চাই। 1 বছর আগে এক ব্যক্তি একটা গাড়ি থেকে একটা ব্যাগ চুরি করার সময় ধরা পড়ে গিয়েছিল। 6 মাসের কারাদণ্ড পেয়েছিল সে। আর সেই সময় আমার মক্কেল সতীশ ত্যাগীও সেই কারাগারেই ছিল। আপনি যদি অনুমতি দেন তো সেই ব্যক্তিকে আমি ভেতরে ডেকে নিতে চাইব। অনুমতি দিলাম। বাবলু? বাবলু? হ্যাঁ ইওর অনার, বাবলু সতীশের সহবন্দী কারাগারে। হ্যাঁ তো বাবলু বাবু, এটা বলুন যে আপনি সতীশের সহবন্দী সতীশের সঙ্গে একই কারাগারে রয়েছেন গত 3 মাস ধরে, আপনারা দুজন। হ্যাঁ তো সাহেব, ওখানে একটা সেলে 2 জন বন্দী তো থেকেই থাকে না? হ্যাঁ থাকে তো বটেই, কিন্তু তুমি সতীশের সঙ্গেই ছিলে, সেটার কি কারণ আমাদের একটু বলতে পারো? তুমি আমাদের বলবে নাকি আমি বলে দেবো মহামান্য বিচারককে? মানে সাহেব, যদি আমি তোমার এই অপরাধটাকে আদালতের সামনে নিয়ে আসি তুমি তাহলে একটু বেশি শাস্তি পাবে, আর যদি তুমি স্বয়ং নিজেই বলো তাহলে মহামান্য বিচারক হয়তো তোমায় অল্প শাস্তি দেবে। এবার বলো, তুমি বলবে নাকি আমি বলে দেবো? কেডি বাবু, আমি বুঝতে পারছি না যে আপনি এই লোকটাকে এই কেসের মধ্যে শুধু শুধু কেন টেনে আনছেন। ইওর অনার, আমি বাবলু বাবুকে এই কেসে এই কারণেই ঘষা মাজা করছি কেননা আমার মক্কেল সতীশ ত্যাগীর বিরুদ্ধে যতগুলো প্রমাণ এখনো পর্যন্ত পেশ করা হয়েছে এই আদালতে, তার পিছনে এই বাবলু বাবুর হাত রয়েছে। ইনি হলেন হর্তাকর্তা। তার প্রমাণ হলো ইওর অনার যে আপনার টেবিলের ওপর যে ওনার ব্যাংকের খাতা, ওনার ব্যাংকের যে সমস্ত তালিকা ওখানে রাখা রয়েছে সেটা থেকে পুরোপুরি স্পষ্ট হয়ে যায় যে গত মাসে ওনার ব্যাংকের অ্যাকাউন্টে বড় মাত্রার টাকা জমা করা হয়েছিল। সেই সময় তো উনি কারাগারে ছিলেন। তো তাহলে হঠাৎই এতগুলো টাকা উনি কিভাবে রোজগার করলেন? একটু বলবেন যে কিভাবে আপনি এতগুলো টাকা রোজগার করলেন? সাহেব সাহেব, আমার টাকার খুবই প্রয়োজন ছিল সাহেব, এই জন্য আমি এই সমস্ত কাজ করেছি। কি কাজ করেছিলেন? এই সমস্ত কাজ করেছিলাম মানে কি কাজ করেছিলেন আপনি সেটা বলুন এই মহামান্য বিচারককে। সাহেব সাহেব, ওই ফুলদানিতে সতীশের হাতের ছাপ সাহেব সাহেব আমি নিয়ে দিয়েছিলাম সাহেব। আরে ভাই সতীশ ভাই, এটা একটু দে না। ওই জেলে সুড়ঙ্গটাও আমি খুঁড়েছিলাম সাহেব, যাতে এরকম মনে হয় যে সতীশই জেল থেকে পালিয়েছে। আর কি কাজ করেছিলেন? আর সাহেব, ওই সতীশের
ফটো আমি নিয়েছিলাম সাহেব। ওই আমাকে একটা ছোট ক্যামেরা দিয়েছিল সাহেব। হ্যাঁ। আচ্ছা, কে দিয়েছিল? আচ্ছা 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 আচ্ছা, তো এই সমস্ত কাজ ডক্টর যতীন তোমাকে দিয়ে করেছিল? হ্যাঁ সাহেব, উনি বলেছিলেন সাহেব এই সমস্ত কাজ করতে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। তার মানে হলো যে সতীশ প্রথম থেকেই ডক্টর যতীনের প্ল্যানিং এর সম্বন্ধে জেনে গিয়েছিল যে ডক্টর যতীন কিভাবে সতীশকে ফাঁসাবেন আর রিনাকে নিজের করবেন। এই জন্যই সতীশ বাবু ডক্টর যতীনকে মেরে ফেলেছেন। কাপাডিয়া বাবু, এরকম তাড়াহুড়ো করে কোন রকম সিদ্ধান্তে পৌঁছানো হানিকারক হতে পারে। একটু সময় দিন আমাকে। এখনো তো এই কেসের প্রাথমিক ব্যাপারগুলো বেরিয়েছে, এখন আরো অনেক কিছু বেরোনো বাকি আছে। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে। ইয়নার, যেই সাক্ষ্য বিরোধী পক্ষ আদালতে পেশ করেছিল আমার মক্কেলের বিরুদ্ধে, ওই সিসিটিভি ফুটেজ, সেটাও কোথাও না কোথাও সন্দেহজনক বলে মনে হয়েছে আমার। সেই কারণে আমি একজন বিশেষজ্ঞকে ডেকেছি সেটার ওপর টিপ্পণী করার জন্য। আপনি অনুমতি দেন তো আমি তাকে ডেকে নেব। ইয়নার, কৃকানি বাবুর হত্যার ভিডিও বারবার দেখার পর একটা ছোট ত্রুটির দিকে আমার নজর গিয়েছে, যেটা সহজ রূপে হয়তো দেখতে পাওয়া যাবে না। ইনি হলেন অরবিন্দ মিশ্র, যিনি কম্পিউটার গ্রাফিক্স আর স্পেশাল এফেক্টসের একজন বিশেষজ্ঞ। আমি আদালতের কাছে একটা বিনম্র আবেদন করব যে উনি আমাদের বলুন যে যেটা আমি ভাবছি সেটা কি ঠিক নাকি সেটা ঠিক। অরবিন্দ, একটু ভিডিওটা চালাও। হ্যাঁ স্যার। রিয়নার, দেখুন এই সময় সতীশ বা যেই থাকুক না কেন, তার মাথাটা ক্যামেরার দিকে রয়েছে। এখন যেই ক্যামেরার দিকেও ঘুরলো, একটু পজ করো এখানে, একটু রিমাইন্ড করো ধীরে ধীরে। ইয়নার, আমি আদালতকে এটা বলতে চাইবো আর অরবিন্দ বাবুকে এটা জিজ্ঞেস করতে চাইবো যে যেই সময় সতীশের মাথাটা ক্যামেরার দিকে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে ওর বাদিক থেকে আলোটা এসে পড়ছে। চুলের উপর দেখুন এই আলোটা চমকাচ্ছে। এবার একটু আস্তে ভিডিওটা এগিয়ে নিয়ে যাও অরবিন্দ। এবার এই সতীশ ক্যামেরার দিকে ঘুরলে, একটু পজ করো। এবার দেখুন ইয়নার, যখনই সতীশ ক্যামেরার দিকে ঘুরলো তখন ওর নাকের ছায়াটা ওর বাঁ দিকে পড়ছে। তার মানে এটা দাঁড়ায় যে আলোটা ডান দিক থেকে আসছিল। এটা কি সম্ভব কোনোভাবে অরবিন্দ? স্যার, এটা একদম পসিবল নয়। এই মুখটা অন্য কোনো বডির ওপর মপ করা হয়েছে। এই ভিডিওটা নকল। অন্য কারোর মুখ এই বডিটার ওপর মর্ফ করা হয়েছিল ইওর অনার। এটা কোনোভাবে করা হয়েছে। আপনি কি একবার দেখতে চাইবেন? কিছু বুঝতে পারছেন আপনি এখানে কাপাডিয়া বাবু? কিন্তু এটা যদি সতীশ না হয় তাহলে এটা কে? এখন ইনি কে সেটা তো ইওর অনার জেলার আরকে সিং এখানে কাঠগড়ায় এসে আমাদের বলবেন। আপনি আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন। আমি ডক্টর যতীনকে কোনো সাহায্য করিনি। না 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 না, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি এটা বলছি না জেলার সাহেব যে আপনি ডক্টর যতীনকে সাহায্য করছিলেন। আমি এটা বলতে চাইছিলাম যে ডক্টর যতীন আপনাকে সাহায্য করছেন। ইওর অনার, গত কয়েকদিন ধরে ডক্টর যতীন একটা ফোন নাম্বারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন। আমি খোঁজ নিলাম ওই নাম্বারটা সম্বন্ধে, তো আমি জানতে পারলাম যে সেটা জেলার আরকে সিং এর নাম্বার। আর এখন এই সূত্রটা যেটার মাধ্যমে আরকে সিং সাহেব আর ডক্টর যতীন সাহেব যুক্ত হয়ে রয়েছেন সেটার খবর নেওয়ার জন্য আমি আমার সহায়কদের ইন্সপেক্টর দাবের সঙ্গে ওনার দপ্তরে পাঠিয়েছিলাম। বরুণ, আমরা কি খুঁজছি এখানে? এমন কিছু যা আউট অফ প্লেস লাগছে। কিন্তু আমার তো এখানে কোনো জিনিসই আউট অফ প্লেস বলে মনে হচ্ছে না। দাবে তুই খুঁজতে থাক শুধু।
কিছু পেলি? তবে এটা দেখ। পেন ড্রাইভ। ইওর অনার, এটা পেয়েছি আমরা জেলার বাবুর অফিস থেকে। ইওর অনার, কয়েকটা ছবি আছে সতীশের, যেগুলো বাবলু তুলতো আর দিয়ে দিত ডক্টর যতীনকে, আর ডক্টর যতীন দিয়ে দিত জেলার বাবুকে, আর তারপর জেলার বাবুকে ডক্টর যতীন ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছিলেন, যেই কারণে সিং বাবু আপনি ওনাকে হত্যা করে ফেলেন। না, আমি কোনো হত্যা করিনি। এক্সকিউজ মি ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি কেডি স্যারকে কিছু বলতে চাই। অনুমতি দিলাম। ইওর অনার, এখানে বেশ কয়েকটা জিনিস নিয়ে এসেছেন আমার সহায়ক। আপনি যদি অনুমতি দেন তো আমি অরবিন্দকে দিয়ে এগুলোকে একটু পরীক্ষা করতে চাইবো। কিন্তু ওই জিনিসটা কি? যদি এই কেসটার সঙ্গে কোনো সম্পর্ক না থাকে? প্রয়োজন রয়েছে ইওর অনার, না হলে আমি এই আবেদনটা করতাম না। ঠিক আছে, আপনি তদন্ত করুন। অরবিন্দ বাবু, দয়া করে আপনি আদালতকে বলুন যে এই এত রকম ভাবে সতীশের ছবিগুলোকে এইভাবে একত্রিত করার মানেটা কি হতে পারে, কেন তোলা হয়েছিল? স্যার, আমাকে 2 মিনিট দিন প্লিজ। স্যার, সবকটা ফটোগ্রাফস সতীশের মাথা আর মুখের নেওয়া হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আর স্যার, আমার মনে হয় এর পারপাস মাল্টিলেয়ার 3D ইমেজ বানানোর জন্য, যাতে রিয়েল মনে হয়। সেরকম ভাবে ইওর অনার, ঠিক যেইভাবে আমার মক্কেল সতীশ ত্যাগীর মুখটা কিকানের হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজে বসানো হয়েছিল, ইওর অনার, আমি কিকানের বাবুর ছোট ভাই মধুকরকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। হ্যাঁ, তো মধুকর বাবু, নিজের ভাই বিজয় শঙ্কর কিকানের হত্যাকারীর চেহারাটা একবার দেখতে চাইবেন? দেখার কি আছে, ও তো সামনেই দাঁড়িয়ে আছে। ওর তো ফাঁসি সাজা হওয়া উচিত। আমার দাদা ভাইয়ের খুন করেছে ও। শান্ত হয়ে যান একটু মধুকর বাবু। হামেশাই যেটা হয় সেটা দেখতে পাওয়া যায় না, আর যেটা দেখতে পাওয়া যায় সেটা হয় না। এই কেসটাতেও যেটা এতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল সেরকমটা নয়, আর যেটা দেখা যাচ্ছে না সেটাই হয়েছে। দেখুন, এই যে শেষ অংশটা ছিল ভিডিও ফুটেজটা বদলে দেওয়ার, সেটার আগের গল্পটা একটু একবার দেখিয়ে দিন। এটা সেই চেহারাটা ইওর অনার, যেটার উপর সতীশের মুখটাকে বসানো হয়েছিল। এবার অরবিন্দ বাবু, চেহারাটা কার ছিল সেটাও এবার একবার দেখিয়ে দিন। সাইলেন্স ইন দ্য কোর্ট। এক্ষেত্রে সেটাই ঘটল ইওর অনার। সর্বপ্রথম ছোট ভাই বড় ভাইকে হত্যা করলো। আর তারপর নিজের চেহারার উপর সতীশ ত্যাগীর চেহারাটা বসিয়ে তাকে ফাঁসালো। এটা বলুন, কেন করলেন আপনি এই হত্যাটা মধুকর বাবু? 200 কোটি। কারণ আমি আমার বিজনেসটাকে নিজের পায়ে দাঁড় করাতে চাইছিলাম, আর ও আমাকে একটা কানাকড়িও দিতে রাজি হচ্ছিল না। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। আচ্ছা, আর এই কারণেই আপনি আপনার জ্ঞানের একটা অপব্যবহার করলেন, আর একটা এরকম ষড়যন্ত্র করলেন যে কেউ টেরই না পায় যে হত্যাকারী সতীশ ত্যাগী নয়,
ইওর অনার, ইনি জানতেন যে সতীশ যে বেশ কয়েকবার জেল থেকে পালিয়েছে। 1.5 বছর আগে কেকানিয়া বাবু ওনাকে একটা মামলায় ফাঁসি দিয়েছিলেন, যেই কারণে কারাগারে ওনাকে কিছু সময় কাটাতে হয়। সেই বিষয়টাই ব্যবহার করলেন আপনি আর সতীশকে ফাঁসালেন। আপনি চাইছিলেন যে মানুষজন এটা ভাবুক যে সেই বিষয়টার প্রতিশোধ কেকানিয়া বাবুকে মেরে সতীশ নিল হয়তো। এটা বলুন যে ডক্টর যতীনকে মারার প্রয়োজনীয়তা অনুভব করলেন কেন আপনি? কারণ ও আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছিল। আচ্ছা, ও ব্ল্যাকমেল করছিল আপনাকে? তো ওই যে ফোন একজন মহিলা করেছিলেন সতীশকে, সেই ফোনটাও নিশ্চয়ই আপনিই করিয়েছিলেন। আর আমি মার্ডারের প্ল্যানটা এমনভাবেই করেছিলাম যাতে সমস্ত সন্দেহ সতীশের ওপরই হয়। একটা মেয়েকে দিয়ে ফোন করিয়ে ওকে উত্তেজিত করাই, ও জেল থেকে পালিয়ে আসে। আর তখন আমি ও রিনার বাড়িতেই ছিলাম। মা, তোকে আমি ছাড়বো না যতীন। মা, মা তুমি পড়ে গেলে কি করে? আমি তোকে শেষ করে ফেলবো শয়তান। তুই রিনার গায়ে হাত দেওয়া সাহস করলি কি করে? সতীশ যখন অজ্ঞান হয়ে যায়, আমি আর আরকে সিং মিলে ওকে আবার জেলে নিয়ে যাই। আর রিনাও বিশ্বাস করে ফেললো যে যতীনের খুন সতীশই করেছে। আমি 3D আর গ্রাফিক্সের দ্বারা ওর চেহারা আমার চেহারার উপর পেস্ট করে দেই, যাতে কেউ কখনো কোনোভাবেই সন্দেহ না করে। চলুন এবার আগের গল্পটাও মহামান্য বিচারককে আপনি বলে দিন। আর কোনো অনুরোধ করতে চান মহামান্য বিচারককে? তো দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষ্য আর প্রমাণ আর মধুকর কেকানির এই অপরাধ দেখে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এই আদালত সতীশ ত্যাগীকে এই 2 হত্যা মামলার অভিযোগ থেকে রেহাই দিচ্ছে। আর তার সাথে পুলিশকে এই আদেশ দেওয়া হচ্ছে যে আরকে সিং আর মধুকরকে এখনই গ্রেফতার করুক। আর বাবলুর উপরে একটা নতুন মোকদ্দমা শুরু করা হবে। দ্য কেস ইজ ক্লোজড।